কাব্য মেঘার দিকে এগিয়ে আসছে আর গাড়িটা মেঘার দিকে। কাব্যকে ওভারটেক করে গাড়িটা দ্রুত গতিতে এগিয়ে এসে ঠিক মেঘার সামনে দাঁড়ালো। মেঘা ভ্যাবাচেকা খেয়ে পিছুয়ে যেতে কিছুই লোক মেঘাকে টেনে গাড়িতে তুলল। এত লোকের সাথে স্বাভাবিকভাবে মেঘা শক্তিতে পেরে উঠবে না। মেঘার মুখ কেউ একজন শক্ত করে চেপে ধরেছে। মেঘা এক ধ্বনি কাব্যর দিকে তাকিয়ে আছে। কাব্য দৌড় আসছে তার দিকে, কিন্তু কাব্য পৌঁছনোর আগে লোকগুলো মেঘাকে তুলে নিয়ে চলে গেল। কাব্য গাড়িটার পিছে ছুটে চলেছে আর মেঘা কাব্যর দিকে তাকিয়ে আছে। কাব্য এর থেকে গাড়িটা অনেক দূরে চলে যেতে সে বুঝে গেল সে আর পেরে উঠবে না। কাব্য দৌড়ে তার গাড়ির কাছে গেল, সেখান থেকে গাড়িটা নিয়ে আসতে আগের গাড়িটা অনেক দূর, প্রায় নাগালের বাহিরে চলে গেছে। কাব্য পাগলের মতো গাড়ি চালাচ্ছে, কিন্তু কিছুইতেই সেই গাড়িটাকে ধরতে পারল না। কাব্যর পাগল পাগল অবস্থা, কোনো কিছুই সে ভেবে পাচ্ছে না। কাব্যর গাড়ির সামনে একটা বাচ্চা আসতে কাব্য গাড়িটা করে ব্রেক কষল। খুব স্পিডে আসায় কাব্যর মাথা স্ট্রিং এর সাথে লাগল। বেশখানি কেটে রক্ত টপটপ করে পড়তে লাগল। কাব্য স্থির হয়ে বসে রইল। আশেপাশে মানুষ অনেক মন্তব্য, অনেক কথা বলছে, কিন্তু কাব্যর কোনো কথায় কানে আসছে না। তার মাথায় শুধু ভাসছে মেঘার কথা। সে মেঘাকে কি বাঁচাতে পারবে? কে বা কারা মেঘার ক্ষতি করতে চায়? সব বের করতে হবে কাব্যকে, সব। কাব্য নিজের মাথাটা ঠান্ডা করল আর ভাবতে লাগল কি করা যায়। কাব্য নিজের ফোনটা হাতে নিয়ে রনিকে ফোন দিল। এই লোকটা সেই দিন অনুষ্ঠানের ক্যান্ডেলাটা লাগেছিল ভাই। রনি কথায় কাব্য লোকটার দিকে তাকাল। কাব্যর চোখ মুখে স্পষ্ট রাগ। কপালের কিছুটা অংশ কেটে গেছে, তাতে রক্ত জমাট বেঁধে আছে। কাব্যকে দেখে লোকটা রীতিমতো ভয়ে থরথর কাঁপছে। কাব্য রনির হাত থেকে রিভলভারটা বের করে লোকটির কপালে তাক করল। দেখ, তুই যদি সত্যটা বলিস তো বেঁচে যাবি, আর যদি না বলিস তো তোর কোনো দরকার আমার নেই। যখন দরকার নেই তো তুই বেঁচে থেকে কি করবি? তাই সোজা সোজা বল। আমি কিছুই জানি না ভাই, আমায় ছেড়ে দেন ভাই। লোকটি, আমি লাস্টবারের মতো বলবো, তুই ভেবে দেখে। লোকটি কাব্যর কথায় ভয় পেয়ে বলল, বলছি। কাব্য উদ্বেগজনকভাবে সবটা শুনল। রাগে জলজল করছে কাব্য। হাত দিয়ে কিছুই একটা ইশরা করতে রনি মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক জবাব দিল। রনি কাউকে উঠানোর জন্য ফোনে তার লোকদের সাথে কথা বলছে। আধা ঘন্টা পর রনি একটা লোককে ধরে নিয়ে এসে কাব্যর সামনে হাজির করল। তাকে হাত পা বেঁধে রাখা হয়েছে। কাব্য চিৎকার করে বলল, তোর সাহস কি করে হয়? আমার মেঘাকে মারতে চাস? আমি জানতাম না ভাই সে আপনার বউ, আর আপনি এত পাওয়ারফুল লোক, আমায় ছাড়ে দিন। তুই কেন মেঘাকে মারতে চেয়েছিস? আমি তাকে মারতে চাইনি। আপনি জানেন এই জাহিদ টাকার জন্য খুন করে। তোকে কে টাকা দিয়েছিল মেঘাকে মারার জন্য? একজন মহিলা আমায় ফোন দিয়ে মেঘাকে মারার কন্ট্যাক্টটা দিয়েছিল, আর সে ফোনে টাকা পাঠিয়েছিল। তোর ফোনে ওই মহিলার নাম্বার আছে? জি ভাই। আমায় দেখা। জাহিদের ফোনে কাব্য নাম্বারটা দেখে আর কিছুই বলতে পারছে না, তার হাত হালকা হালকা কাঁপতে শুরু করল। কাব্য দৌড়ে বেরিয়ে গেল। কাব্য গাড়ি খুব স্পিডে চালিয়ে বাসায় আসল। বাসায় এসে কাব্য সোজা উপরে চলে গেল আর কাঁপা কাঁপা পায় তার বাবার রুমে গেল। মিসেস পুতুল চৌধুরী নিজের আলমারিতে শাড়ি গহনা গুছিয়ে রাখছিলেন। কাব্যকে দরজায় দাঁড়িয়ে থাকতে দেখে এগিয়ে এসে বললেন, কাব্য তোর মাথায় কি হয়েছে? মা। হ্যাঁ বল, কি হয়েছে? মেঘা কই মা? মেঘা কই আমি কিভাবে বলবো? মা জাহিদ কে? কাব্যর কথায় রীতিমতো পুতুল চৌধুরী ঘামতে লাগল। কাব্য শান্ত গলায় বলল,
মেঘা তোমার কি ক্ষতি করেছে মা? পুতুল চৌধুরী হাউমাউ করে কান্না করে উঠল। বিছানায় বসে বিছানার চাদর খামচে ধরে বলল, মেঘার মাকে আমি পছন্দ করতাম না আর তার মেয়ে মেঘাকে আমার একদম সহ্য হয়নি। যখন দেখলাম মেঘার জন্য তোর বাবা আমার কথা শুনছেন না তখন মেঘার প্রতি আমার ঘৃণার মাত্রা বেড়ে গেল। মেঘার মতো মেয়ে আমার বাড়ির বউ হবে এটা ভাবতে আমি মেনে নিতে পারিনি ওকে। ও আমার স্বামী, আমার ছেলে, সবকিছুই কেড়ে নিতে চাইতে তা চোখের সামনে দেখে আমি কিভাবে মেনে নেই? আমায় মা বলল তুই রাস্তা থেকে কাঁটা তুলে ফেলে দে। তখন আমি ভাবলাম কাঁটাকে দুনিয়া থেকে বিদায় করতে হবে, তাই প্রথমে আমি জাহিদকে ফোন দিয়ে মেঘাকে মারার কন্ট্যাক্ট দেই। ও যখন মেঘাকে মারতে ব্যর্থ হয় তখন আমি নিজে ওর দুধে বিষ মিশিয়ে দেই। তখন ও তুইকে বাঁচিয়ে নিস। ওর প্রতি আমার রাগ বেশি বেড়ে যায়। ওই মেয়েটাকে তুই বিয়ে করার পর আমার উপর চিৎকার করেছিস, আমায় ভুল বুঝেছি, তার জন্য ওকে আবার মারতে চাই। ফ্রিজের মেইন তারেটা হালকা কেটে দেই। কিন্তু যখন দেখলাম মেঘার কিছুই করতে যেয়ে তোর ক্ষতি হচ্ছে আমি আর কিছুই করিনি। বিশ্বাস কর কাব্য। কাব্য তাচ্ছিল্য হাসি হেসে বলল, মা তুমি কখনো মা হয়ে উঠতে পারলে না। আমার ভাবতে ঘৃণা হচ্ছে যে তুমি আমার মা, তোমার পেট থেকে আমার জন্ম। বলে কাব্য বলল, অফিসার। দুইজন পুলিশ ইন্সপেক্টর আর দুইজন লেডি কনস্টেবল রুমে ঢুকলেন। মিসেস পুতুল চৌধুরী অবাক হয়ে কাব্যর দিকে তাকালো। কাব্য সেই দিকে ভ্রুক্ষেপ না করে বলল, অফিসার এতক্ষণ আপনারা সব রেকর্ড করে নিয়েছেন তো? এনাকে প্লিজ নিয়ে যান, আমার চোখের সামনে থেকে নিয়ে যান। পুলিশ পুতুল চৌধুরীকে নিয়ে গেল। বাড়ির সবাই অবাক। সব কিছুই জানার পর আয়েশা বেগম মাথা নিচু করে কিছুই বলছেন না আর নানি লেজ গুটিয়ে আগেই পালিয়েছে। কাব্য ভাবতে ভাবতে বাহিরে আসলো, কে এখন মেঘাকে কিডন্যাপ করতে পারে? মায়ের উদ্দেশ্য ছিল মেঘাকে মেরে ফেলা, মাওকে কিডন্যাপ করবে না, তাহলে কে? এসব ভাবতে ভাবতে কাব্য নিজের গাড়িটার দিকে এগিয়ে যাচ্ছিল। কেউ একজন কাব্যর মাথায় পিছন দিক থেকে বাড়ি মারল। কাব্য অজ্ঞান হয়ে পড়ে গেল। মেঘার হাত পা চেয়ারের হাতলের সাথে বেঁধে রাখা হয়েছে। মেঘার মুখটা শক্ত করে বাঁধা। মেঘার সামনে টেবিলে কিছুই পেপার রাখা আছে। একজন মোটাসোটা টাইপের বেটো লোক মেঘার মাথায় বন্দুক তাক করে আছে আর বলছে কাগজটায় সাইন করার জন্য। কাব্যর হাত খুব শক্ত করে বাঁধা, তার ধবধবে সাদা হাতে দড়ির দাগ পর্যন্ত বসে যাবে এমন গিট বাঁধা। কাব্য ঝাপসা চোখে সামনের দিকে তাকালো। মেঘার দিকে চোখ পড়তে কাব্য উঠে বসার চেষ্টা করল। মাথাটা ঝিম ঝিম করে ধরেছে। কাব্যর সব এলোমেলো লাগছে তার কাছে। কাব্য হাঁটু গেড়ে বসল। মেঘার দিকে তাকালো। মেঘার চোখ দিয়ে টপটপ করে পানি পড়ছে। কাব্যর এমন অবস্থা মেঘার সহ্য হচ্ছে না, তার এইসবের জন্য নিজেকে দায়ী ভাবছে সে। ওয়েলকাম মাই সান বলে এগিয়ে আসলো মিস্টার শরীফ চৌধুরী। শরীফ চৌধুরীকে দেখে কাব্য একটু অবাক হল না, বরং তাচ্ছিল্য হাসি হেসে বলল, কেমন পিতা তুমি নিজের ছেলে আর ছেলের বউকে কিডন্যাপ করেছ? ও আমার সোনা ছেলে, তুমি তো জানো আমি নিজের স্বার্থের জন্য সব করতে পারি। মেঘার সাথে তোমার কিসের স্বার্থ আছে বাবা? হুম আছে কাব্য, সব বলছি তোমায়, শুনো তাহলে। আশিকুর চৌধুরীর একমাত্র মেয়ে আফিয়া চৌধুরী মেঘার মা, আর আমি আশিকুর চৌধুরীর অবৈধ সন্তান শরীফ চৌধুরী। তিনি আমার মা প্রতি অনেক অন্যায় করেছে। আমার মাকে স্ত্রীর অধিকার দেননি, সমাজের কাছে আমার মাকে রক্ষিতার নজরে পরিচয় করিয়েছেন। সারাটা জীবন আমার মা কষ্ট ভুগেছে ছেলে হয়ে, তার জন্য আমি কিছুই করতে পারিনি। আমার বন্ধু সাইফকে আমি টাকা দেই যাতে আফিয়া চৌধুরীর সাথে মিথ্যা ভালোবাসার অভিনয় করে, কিন্তু আমার সাথে সাইফ বেইমানি করে। সে সত্যি সত্যি আফিয়াকে ভালোবেসে বিয়ে করে নেই, যার জন্য আমার একটা লাভ বটে হয়। বাবা ওদের মেনে নেয় না, বাড়ি থেকে বের করে দেয় ওদের। এই সুযোগে আমি বাবার ভালো ছেলে হওয়ার নাটক করি।
বাবা আমায় বিশ্বাস করে কাছে টেনে নেয়, ব্যবসার সব কাজ আমার হাতে তুলে দেয়। আমি বিভিন্নভাবে বাবার ব্যবসাদারে ভেজাল পণ্য মিশাতে শুরু করলাম আর কালো ব্যবসায়ী হিসাবে অনেক বড় হয়ে উঠতে লাগলাম। এই সব কিছুই আশিকুর চৌধুরী জানতেন না। যখন তিনি আমার অস্ত্রোপচার হাতে নাতে না ধরলেও গোপনে ধরে ফেলেন, তখন তিনি আমার অগোচরে আফিয়ার বড় মেয়ে মেঘার নামে সব সম্পত্তি লিখে দেন। এই সব সম্পত্তি আমি এতবর করেছি, আমি সব করেছি, আর তার সব পাবে ওই আফিয়ার মেয়ে মেঘা। পায়ের রক্ত মাথায় উঠে গেছিল। নিজের বাবাকে দোতলার সিঁড়ি থেকে ধাক্কা মেরে ফেলে দিলাম আর সবাইকে বুঝালাম অ্যাক্সিডেন্টলি পা পিছলে পড়ে গেছে। আফিয়া আর সাইফ বাবার মৃত্যু খবর শুনে ছুটে আসছিল রাস্তায়, তার অ্যাক্সিডেন্ট করিয়ে দেই। এই সব মাঝে আমি মেঘাকে সরিয়ে দিতে চেয়েছিলাম, কিন্তু মেঘা নাবালিকা ছিল, তাই ওর যদি কিছুই হয়ে যেত তো এই সম্পত্তির কিছুই আমি পেতাম না, সব আমার হাত ছাড়া হয়ে যেত। আমার সবকিছুই পুতুল জেনে গিয়েছিল। ওকে আমি ভালোবাসি, ওকে আমি হারাতে চাইনি, কিন্তু ভয় ছিল যদি সবাইকে বলে দেয়। ওকে আমি বাধ্য হয়ে ড্রাগস দিতাম, ও সব ভুলে থাকত, নেশায় থাকত, কবির কাব্য থেকে দূরে থাকত। মেঘা আর মিশুর ঠিকানা আমার কাছে ছিল না, ওদের খুঁজতে আমার এত বছর লেগে গেল। মিশুর কোনো দরকার আমার ছিল না, তাও মেঘার জন্য ওদের কাছে ভালো হলাম। আশ্রয়ার্থী হয়ে নিজের বাড়িতে নিয়ে আসলাম। এরপর খেলি দ্বিতীয় চাল। আস্তে আস্তে পুতুলের ড্রাগসটা বাড়িয়ে দেই, ওর মনের মধ্যে মেঘাকে নিয়ে ক্ষোভ আর ঘৃণার বিষ ঢুকিয়ে দেয়। ও মেঘাকে মারতে চায়, কিন্তু বারবার তুমি আমার প্ল্যান ফেল করে দিয়েছ কাব্য। তুমি, তোমার জন্য আজও মেঘা বেঁচে আছে, ওর কিছুই হয়নি। না হয় এতদিনে মেঘাকে মেরে দিতাম আর তা অ্যাক্সিডেন্ট বলে চাপিয়ে দিতাম, কিন্তু সবকিছুই আমার হাতের বাহিরে চলে যাচ্ছে, তাই বাধ্য হয়ে মেঘাকে কিডন্যাপ করি। এত বছরে আমায় কেউ বাজিমাত দিতে পারিনি। তুমি প্রথম যে এই শরীফ চৌধুরীকে মাতো দিয়েছ, দেখতে হবে রক্ত কার এই আমার। তো হা 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 হা। বিদৎখুটভাবে হেসে উঠল শরীফ চৌধুরী। সিগারেট ধরাতে ধারাতে চেয়ার টেনে বসে পড়ল। তোমায় বাবা বলতে ঘৃণা হয় আমার, ছি, তুমি এত নীচ। হা হা হা। এই সমাজে মাথা উঁচু করে চলতে গেলে টাকার খুব প্রয়োজন, যা আমি তোমাদের দিয়েছি, না হয় এত লাক্সারিক জীবন কাটতে পারতে না। টাকা দিয়ে সব হয় না বাবা, আর সব তো তোমার পাপের টাকা। পাপের টাকার ধ্বংস তো হবেই। আমাকে ধ্বংস করতে পারবে না কাব্য, কেউ না, তুমি না। বাবা মেঘাকে ছেড়ে দেও বাবা, প্লিজ। আমার কাছে দয়া ভিক্ষা করছো কাব্য? ঠিক আছে ছেড়ে দিব, কিন্তু তুমি মেঘাকে বলো সাইন করতে। কাব্য চিৎকার দিয়ে বলল, মেঘা সাইন করবে না। তুমি যদি মেঘাকে এভাবে মেরে ফেলো তাতে তুমি কিছুই পাবে না, সব এতিমখানায় দান হিসাবে চলে যাবে। শরীফ চৌধুরী অট্টহাসিতে ফেটে পড়ল, আমি বেঁচে থাকতে তা কোনো দিন হবে না কাব্য, কোনোদিন না। শরীফ চৌধুরী মেঘার সামনে গিয়ে দাঁড়ালো, ইশারায় মেঘার হাত পায়ের বাঁধন খুলে দিতে বলল। শরীফ চৌধুরী মেঘার চুলের ঝুঁটি ধরে নিয়ে এসে কাব্যর সামনে ফেলল। মেঘার চোখ দিয়ে পানি পড়ছে, কি নিষ্ঠুর পরিহাস হচ্ছে তার সাথে। শরীফ চৌধুরী বলতে লাগল, আমি সব করতে পারি, সব, নিজের ছেলেকে মারতে দ্বিধাবোধ করব না আমি। মেঘা তুমি তো স্বামীকে ভালোবাসো, তাই না মা? তোমার কাছে কোনটা বেশি সম্পত্তি না স্বামী? কিছুই লোককে ইশারা করতে তারা কাব্যকে মারতে আরম্ভ করল। কাব্য চুপচাপ মার খাচ্ছে আর মেঘা শব্দবহ কান্না করছে। একসময় কাব্য লোকদের ইশারা করে বলল, 1 মিনিট, আমি আমার বউকে কিছুই বলতে চাই। কাব্যর এমন ব্যবহারে সবাই অনেক অবাক হল, সাথে মেঘাও কান্না থামিয়ে একদৃষ্টিতে কাব্যর দিকে তাকালো। কাব্য বলল, তুমি যে আমায় ভালোবাসো সেটা পুরা দুনিয়া জানো, শুধু আমি জানি না। এটা তো ঠিক না মেঘা। আপনি এমন অবস্থায় মজা করছেন? এই তোমার সমস্যা কি? যখন আমি মজা করি সেটা তখন তুমি সিরিয়াস ভাবে নেও, আর এখন সিরিয়াস ভাবে বলছি আর এখন তুমি বলছো মজা।
আপনায় আমি ভালোবাসি না বুঝেন আপনি। বুঝেছি। ভাইয়ারা আপনারা সবাই আমাকে মারেন, আমার বাবা আমায় ভালোবাসে না, সেখানে নিজের বিয়ে করা বউ কি বাসবে? লোকগুলো কাব্যকে আবার মারতে শুরু করল। কাব্য রক্তাক্ত হয়ে পড়ে গেল। মেঘা দৌড়ে গিয়ে শরফি চৌধুরীর পায়ে পড়ল। প্লিজ মামু, ওনাকে ছেড়ে দেও প্লিজ। আমার কি ভালো লাগে বল মা নিজের ছেলেকে মারতে? তুই সাইন করে দিলেই তো হয়। আমি করব, যেখানে বলবা সেখানে করব। শরফি চৌধুরী মেঘার দিকে কাগজপত্রগুলো এগিয়ে দিল। মেঘা নির্দ্বিধায় সাইন করে দিল। মেঘার সাইন করতে শরীফ চৌধুরী মেঘাকে গুলি থাক করে হাসতে হাসতে বলল, আমার সব ব্যাংক ব্যালেন্স ক্রেডিট কার্ড ড্রপ হয়ে গেছিল, তোমার সাইন ছাড়া ব্যাংক আমায় ফাইন্যান্সই দিত না, আমি আর কোনো টাকা পয়সা সম্পত্তি কোনো কিছুই প্রয়োগ করতে পারতাম না, তাই তোকে প্রাণে মারিনি, আগে বললে আমার দুর্বলতাটা প্রকাশ হয়ে যেতে যে। হা 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 হা, তোমায় এবার তোমার মা বাবার কাছে পাঠিয়ে দেই মামুনি। সময়ের কাঁটা থেমে গেছে, যেন চারাদিকে নিস্তব্ধতা বিরাজ করছে। মেঘা চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে। শরীফ চৌধুরী বিজয়ের হাসি হেসে শুট করল। বুলেটের থেকে দ্বিগুণ ভেজে দৌড়ে এসে কাব্য বুলেটের সামনে দাঁড়াতে তার বুক ফুটো করে বিঁধে গেল গুলি। গুলির বিকট শব্দে কান ঝালাপালা হয়ে ওঠার অবস্থা। মেঘা চোখ খুলে দেখল কাব্য তার সামনে হাঁটু গেড়ে বসে আছে। কেউ কাউকে এত ভালোবাসতে পারে তা মেঘার জানা ছিল না। ভালোবাসাকে বাঁচাতে মৃত্যুর পরোয়ানা পর্যন্ত করে না। মেঘা ধপ করে বসে পড়ল। কাব্যকে ধরে শুধু সে কাঁপছে, কিছুই বলতে পারছে না। কাব্য হাঁপাতে হাঁপাতে বলল, বাবা প্লিজ বাবা, তুমি মেঘাকে মেরো না, ওকে ছেড়ে দেও। এটা তো হতে পারে না, তোর বাপকে মাপ করে দে, তোর এই ইচ্ছাটুকু রাখতে পারল না। শরীফ চৌধুরী আবার মেঘাকে গুলি মারতে যাবে, কেউ একজন তার মাথায় বন্দুক তাক করেতে নিজের হাত থেকে বন্দুকটা ফেলে দিল। আর কে বন্দুক ধরেছে দেখতে অবাক হয়ে বলল, আয়েশা তুই? হ্যাঁ দুলাভাই আমি। এতদিন আমার খেয়ে আমার সাথে বেইমানি। আপনার মতো নরপিশাচের হাত থেকে আমি আমার সন্তানদের রক্ষা করতে এসেছি, আপনি একটা নর্দমার কীট যে নিজের সন্তানকে মারতে চায়। আপনার থেকে তো হিংস্র জানোয়ার ভালো, সে অন্ততপক্ষে নিজের সন্তানের ক্ষতি তখন করতে ভাবে যখন সে নিরুপায় থাকে। মেঘা মা আমার, তুই কাব্যকে নিয়ে পালিয়ে যা, মা ওকে হসপিটাল নয় যা। মেঘা তাড়াহুড়া করে কাব্যকে তুলে নিয়ে বেরিয়ে পড়ল। মেঘা কাব্যকে গাড়িতে তুলে নিজেই ড্রাইভ করে নিয়ে যাচ্ছে কাব্যকে। মেঘা শুধু কেঁদে চলেছে, কাব্যর রক্ত গাড়ির সিট পর্যন্ত ভিজে উঠেছে। কাব্য অস্পষ্ট সুরে বলল, এই মেঘ তুমি আমায় ভালোবাসো না? না দেখ, আমি এখন তোমার থেকে অনেক দূর চলে যাব, তখন তুমি বুঝবা। আপনি প্লিজ এভাবে বলবেন না, আপনার কিছুই হবে না। মেঘ আমি প্রথম দিন থেকে তোমার সাথে অনেক অন্যায় করেছি, এর শাস্তি এখন পাচ্ছি, তুমি আল্লাহের কাছে আমার নামে বিচার দিচ্ছ তাই না? আপনি চুপ করুন, এভাবে বলবেন না। আচ্ছা একটা শেষ কথা বলবা মেঘ? বলুন। আই লাভ ইউ মেঘ। কাব্য করুণ চাউনি নিয়ে মেঘার দিকে তাকাল। মেঘা কান্নামাখা মুখে কাব্যর দিকে তাকিয়ে কিছুই বলতে। খুব জোরে পিছন থেকে কোনো গাড়ি এসে মেঘাদের গাড়িটাকে ধাক্কা মারল। এত জোর ধাক্কায় তাল সামলাতে না পেরে মেঘা কাব্য গাড়ির কাঁচগুলার সাথে বাড়ি খেয়ে ছিটকে পড়ল। কাব্য খুব শক্ত করে মেঘার হাত ধরেছিল, কাব্যর হাত থেকে মেঘার হাতটা ছিটকে গেল। গাড়ির লাগামহীন আওয়াজের মধ্যে শুধু শোনা গেল মেঘার চিৎকার, কাব্য 1 বছর 6 মাস পর। সময় সময়ের গতিতে দৌড়ে। সময় একমাত্র স্বার্থপর যে কখনো কারো জন্য অপেক্ষা করে না। হসপিটালের ওটির সামনে দাঁড়িয়ে খুব চিন্তিত হয়ে বসে আছে মেঘা। চিন্তা অস্থিরতায় তার সময়টা কাটছে না।
কবির তার সামনে পায়চারি করছে। তাকে দেখে মনে হচ্ছে সে বিশাল চিন্তায় চিন্তিত। এত কিসের চিন্তা করছে তারা তা বুঝে পায় না বাইরে থাকা রঙিন পাখিটা। পাখিটার দিকে অনেকক্ষণ ধরে মেঘা তাকিয়ে আছে। সে এখন বেশ চিন্তামগ্ন হয়ে ভাবছে পাখিটা কি করছে না করছে তা এখন তার কাছে মেইন বিষয় না, বিষয় হচ্ছে মিশু। এই সব আজে বাজে চিন্তা ঝেড়ে মেঘা মিশুর বিষয়টার প্রতি মনোযোগী হল। ওটির দরজা ঠেলে ডাক্তার বেরিয়ে এসে নিজের মাস্কটা খুলতে খুলতে বলল, কংগ্রাচুলেশনস মিস্টার চৌধুরী, আপনার মেয়ে সন্তান হয়েছে আর মা ও বাচ্চা দুইজনে ভালো আছে। কবির খুশিতে হ্যান্ডশেক করল ডাক্তার রায়হানের সাথে। মেঘা লাফালাফি ঝাপাঝাপি করছে, সে খালামনি হয়েছে বলে কথা। যদিও সে ছোট বোনের বাচ্চার খালামনি হয়েছে সেদিকে তার ভাবান্তর নেই বললে চলে। এই মডার্ন যুগে এমন ছোট ছোট কাহিনী হতে থাকে। তো ভাই, তুমি কন্যা সন্তানের পিতা হয়ে গেলে? আজ সত্যি মনে হচ্ছে জীবনে সবচেয়ে বড় মুহূর্ত এটা। উফ, আমার তো ভাবতে খুশিতে মন নেচে উঠছে। এখন একটা ছোট বাচ্চা আমাদের বাড়িটাই তার ছোঁয়া আন্দোলনে ভরিয়ে দিবে। আচ্ছা মেঘা, ওর হাত পা তো অনেক ছোট ছোট হবে, আমি কি নিতে পারবো? ভাই সত্যি বলতে প্রথম প্রথম ভয় হবে, যদি কিছুই হয়ে যায় পরে তুমি বাবা হওয়ার দায়িত্বটা ঠিকভাবে পালন করতে পারবা। তুই দেখিস, আমি বেস্ট পাপ্পা হয়ে দেখাবো। কিছুক্ষণ পর মিশুকে কেবিনে দেওয়া হলো, সাথে নতুন বেবিকেও। কেবিনের দরজা ঠেলে ভিতরে ঢুকল কবির আর মেঘা। মিশুর সাথে থাকা নার্সটা মুচকি হেসে বলল, আপনাদের মধ্য সর্বপ্রথম কে নিবে বেবিকে? আমি বেবির বাবা নার্স, আমি নিব প্রথমে। নার্স কবিরের কাছে এগিয়ে গিয়ে বেবিকে তার কোলে দিল। কবির অনেক সাবধানে বেবিকে নিল। এত ছোট ছোট হাত পা যদি কিছুই হয়ে যায়। কবির বাচ্চাকে নিয়ে ব্যস্ত হয়ে গেছে। মেঘা মিশুর পাশে বসতেই মিশু মেঘার হাত ধরে নিল। মেঘা হালকা শুকনো হাসি হেসে বলল, তো আমার ছোট মিশুটা আজ মা হয়ে গেছে। এখন আর আমায় ছোট বলা চলে? আমার এখন একটা মেয়ে আছে, বুঝো ব্যাপারটা। মিশু, কি? তুই ও গম্ভীর গম্ভীর কথা বলা শিখে গেছিস? বলেই একসাথে হেসে উঠল দুই বোন। কবির এসে বলল, এখন বেবি কার কাছে যাবে? কার কাছে? খালামণির কাছে। কবির বেবিকে মেঘার কোলে তুলে দিল। মেঘা বেবিকে কোলে এক ধনে বেবির দিকে তাকিয়ে থেকে বলল, তোমাদের বেবিকে একদম কাব্যর মতো দেখা যায়। দেখো ওর ফেসটা, ওর চোখ জোড়া। মেঘার কথায় মিশু কবির তাদের বাচ্চার দিকে তাকিয়ে দেখল আসলে মেঘার কথার ঠিক সত্যি তাদের মেয়ের চেহারার সাথে কাব্যর মিল খুঁজে পাওয়া যায়। মেঘার চোখ থেকে টপটপ করে পানি গড়িয়ে পড়ল। মেঘা বেবিকে মিশুর কোলে দিয়ে বলল, তোমাদের এখন একা সময় কাটানো উচিত, আমি আসি। আপু তুই থাক, মিশু পরে কথা হবে। মেঘা বা হাত দিয়ে চোখের পানিটুকু মুছে বেরিয়ে গেল। ড্রাইভার ড্রাইভ করছে। মেঘা পিছনের সিটে বসে গা এলিয়ে দিয়ে চোখজোড়া বন্ধ করে আছে। চোখ বন্ধ থাকলেও তার চোখ দিয়ে পানি ঠিক বয়ে যাচ্ছে। মিশু বেবিকে কোলে নিয়ে আছে, পাশে কবির বসে আছে। জানো মিশু, এই কয় বছরে সব কেন জানি এলোমেলো হয়ে গেছে। কোনো কিছুই ঠিক নেই। আপু কিভাবে সহ্য করছে বলতো? সহ্য করার ক্ষমতা ওর মধ্য তৈরি হয়ে গেছে, এখন ও চাইলেও সহ্য না করে কিছুই করতে পারবে না। একের পর এক ঝড় এসে আপুর জীবনটা তছনছ করে দিচ্ছে, এভাবে আর কত? আমি জানি না মিশু, কিন্তু শেষটা ভালো হবে। মিশু কবিরের বুকে মাথা রাখল আর তাদের মেয়েদিকে তাকিয়ে ভুলে থাকার চেষ্টা করছে সবকিছুই।
মেঘা গাড়ি থেকে নেমে বাড়ির ভিতর ঢুকতে আয়েশা খালামুনির সাথে দেখা হলো। তাকে দেখে মেঘা এক দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে সোফায় গিয়ে বসল। মেঘার মাথায় হাত দিয়ে আয়েশা বেগম বলল, কি হয়েছে মা? কিছুই না খালামনি। কান্নার তো স্বরে। বলবি না? খালামনি, কাব্য তো আমায় এত ভালোবাসে, তো আমায় কিভাবে ভুলে যেতে পারে ও, বলো কিভাবে? কাব্য তো 1 মাস আগে হুঁশ ফিরে পেল, এত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে ওর সাথে, তুই ও কি সব ভুলে গেছিস? আমি ভুলে গেছি বলছো এখনো? ও মনে পড়ে সেই দিনের কথাটা? সেই দিন? আয়েশা, তোর এত বড় সাহস, তুই আমার দিকে বন্দুক তাক করিস, এর শাস্তি তোকে পেতে হবে। কিন্তু তুই আমার একটা উপকার করেছিস ওদের পালাতে দিয়ে, এখন কি হবে বল? আমার লোকেরা ওদের গাড়িকে ধাক্কা দিব। মেঘার মা বাবার মৃত্যু যেভাবে হয়েছে ওর মৃত্যু সেভাবেই হবে। বিকট শব্দ করে হেসে উঠল শরীফ চৌধুরী। আয়েশা বেগমের দিকে ঘুরে দাঁড়াতে। নিজের অস্ত্র ফেলে দিন, পুলিশ আপনাকে চারিদিক থেকে ঘিরে ফেলেছে। শরফি চৌধুরী ঘুরে একজন পুলিশ অফিসারকে গুলি করতে তাকে পাকড়াও করে ধরল পুলিশ। সেই মুহূর্ত তাকে গ্রেফতার করে নিল। কবির এসে বলল, আজ তোমাকে নিজের বাবা ভাবতে ঘৃণা হচ্ছে। আমার অফিসার, নিয়ে যান এই লোকটাকে। আয়েশা বেগম দৌড়ে এসে কবিরের পাশে দাঁড়াল। চল, আমাদের কাব্য আর মেঘাকে বাঁচাতে হবে। রোড সাইডে গাড়ি অ্যাক্সিডেন্ট করে উল্টে পড়ে আছে। মেঘা আর কাব্যকে রক্তাক্ত অবস্থায় হসপিটালে নেওয়া হয়। কাব্যর মাথায় অনেক আঘাত পেয়েছে, তার উপর গুলি লেগে রক্ত পড়েছে প্রচুর। কাব্য অবস্থা ক্রিটিক্যাল ছিল মেঘার চেয়ে। মেঘা 7 মাস হসপিটালে ছিল। ধীরে ধীরে মেঘা যখন চেতনা ফিরে পেল, মেঘার মুখে অক্সিজেন মাস্ক। চারিদিকে ঘুরে ঝাপসা চোখে সবকিছুই দেখার চেষ্টা করছে মেঘা। মাথা ব্যথায় সে ঠিকভাবে মাথা তুলতে পারছে না। কাব্যের কথা মাথায় আসতে মেঘা সব শক্তি নিয়ে উঠে বসল। নিজের হাতে সূচ বিধানো লাইনগুলো টেনে খুলে ফেলল। মেঘা নেমে এসে ট্যালমলো করে হেঁটে আসছে দরজার দিকে। 2 জন নার্স মেঘাকে শক্ত করে ধরে নিল। প্লিজ আমায় ছাড়ুন, আমার হাজবেন্ডের কাছে যেতে দিন আমায়। ম্যাম, আপনি এখনো সুস্থ না, আপনি প্লিজ রেস্ট নিন। কি বলছেন আপনি? আমি আমার হাজবেন্ডের কাছে যাব, আমি কাব্যর কাছে যাব। না ম্যাম, আপনি এভাবে যেতে পারেন না। আপনি বুঝতে পারছেন না, আমি আমার কাব্যর কাছে যাব। নার্সরা বাধ্য হয়ে ডাক্তারের পারমিশন নিয়ে মেঘাকে কাব্যর কাছে নিয়ে যায়। কাব্য পাশে বসিয়ে দিয়ে নার্সরা চলে যায়। কাব্য বেডে শুয়ে আছে। চুলগুলো কপালে পড়ে আছে, অবশ্য মাথায় সাদা গজের ব্যান্ডেজ, হাতে সূচ বিধানো স্যালাইন আর রক্তের পাম লাইন। মেঘা কাব্যর দিকে এক ধনে তাকিয়ে আছে। কাব্যর হাতটা ধরে বসে আছে মেঘা। মেঘা আস্তে আস্তে সুস্থ হয়ে উঠল। ডাক্তার জানান কাব্য সুস্থ হতে অনেক টাইম লাগতে পারে, 1 বছরে ঠিক হয়ে যেতে পারে, আবার 5 বছরে সুস্থ হতে পারে। মেঘা কাব্যর পাশে থেকে যন্ত্র করে। মেঘার বিশ্বাস কাব্য ঠিক হয়ে যাবে। এসবের মধ্যে মেঘা জানতে পারে তোর ছোট বোন প্রেগনেন্ট। এতদিনের মধ্যে এই একটা সুসংবাদ ছিল তার জীবনে। মেঘার দায়িত্ব এর মধ্যে মিশু ও পড়ে। মিশু কাব্য 2 জনের প্রতি কেয়ার মেঘা নিয়েছে। প্রতিটা দিন প্রতিটা সময়ে শুধু কাব্যর জ্ঞান ফেরার অপেক্ষা করতে থাকে। এই তো ঠিক 1 মাস আগে কাব্যর জ্ঞান ফেরার কথা শুনে মেঘা দৌড়ে আসে হসপিটালে। মেঘার পিছে আয়েশা বেগম আর কবিরও এসেছিল। মেঘা দৌড় এসে কাব্যর হাত চেপে ধরল। আপনি ঠিক হয়ে গেছেন, আমি বিশ্বাস করতে পারছি না। কাব্য ভ্রু কুচক্রে মেঘার দিকে তাকাতে মেঘার অবাক হয়ে তাকিয়ে আছে। কাব্য মেঘার হাত থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিয়ে বলল, কে আপনি? এভাবে আমার হাত ধরতে আপনার লজ্জা লাগছে না?
মেঘা কাব্যর কথায় আকাশ থেকে পড়ল। কাব্য আবার বলল, ভাই এই মেয়েটা কে? এখানে কি করছে? আয়েশা খালামনি, তুমি জানো না আমি অচেনা মানুষ জনদের এলাও করি না। মেঘা বাধ্য হয়ে চলে গেল। মেঘাকে ডাক্তার জানান কাব্য আগের সবকিছুই ভুলে গেছে, এখন যদি কোনোভাবে মনে পড়ে তো ভালো, না হয়ে প্লিজ কেউ জোর করে চেষ্টা করতে যাবেন না, এতে পেশেন্টের ক্ষতি হতে পারে। মেঘার সব কিছুই এলোমেলো হয়ে গেছিল। কিভাবে কাব্য তাকে ভুলে যেতে পারে, এক প্রশ্ন ক্ষত বিক্ষত করে চলেছে মেঘাকে প্রতিনিয়ত। বর্তমান সময়ে মেঘা আয়েশা বেগমের সাথে কথা শেষ করে নিজের রুমের দিকে গেল। বড্ড ক্লান্ত লাগছে তার, তাই শাওয়ার নেওয়ার জন্য ওয়াশরুমে গেল। হঠাৎ করে মেঘা পিছুই ঘুরে দেখল কাব্য দরজা ধরে অগ্নি দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে। মেঘা হাসার চেষ্টা করল আর ঠায় চুপ করে দাঁড়িয়ে থেকে ভাবতে লাগল। আগের কিছুই মনে নেই, এটা ঠিক মনে আছে, এইটা ওনার রুম, ওটা ওনার গাড়ি। কবির ভাই হয় আয়েশা খালামনি, সব মনে আছে, এই প্রিয়তাটাকে মনে আছে, মাঝখান থেকে কি মনে নেই, শুধু এই আমি মনে নেই। এত ভালোবাসলে যা হয় এখন তাই হয়েছে। এই মেয়ে তুমি আমার রুমে, আমার ওয়াশরুমে কি করছো? ভ্রু কুচক্রে জিজ্ঞেস করল কাব্য। আসলে কি বলুন তো, আমি আসল আর নকল জানার একটু ইচ্ছা আমার নেই, শুধু এটা বলো তুমি এইখানে কি করছো? আসলে ভুল করে ঢুকে পড়েছি। আচ্ছা, এই কথাটা বলতে তোমার এতক্ষণ সময় লাগে? না মানে? এই দেখো, এইসব না মানে ব্যা আমার সামনে বলতে আসবে না। আমার সাথে কথা বললে একদম পরিষ্কার করে কথা বলবা, দ্যাটস ক্লিয়ার। জি। এখন এখান থেকে বের হবে নাকি আমার সাথে গোসল করার ইচ্ছা আছে তোমার? ভ্রু কুচক্রে বলল কাব্য। মেঘা লজ্জায় বের হয়ে যেতে লাগল। মেঘা পা পিছলে পড়তে কাব্য মেঘার কোমর ধরে নিজের কাছে টেনে নিল। কাব্য এক ধ্বনি মেঘার চোখের দিকে তাকিয়ে থেকে বলল, র্যাবশ, একটা কাজ ও ঠিক করে করতে পারো না? তোমাকে এখান থেকে যেতে বলা আমার ভুল হয়েছে, তুমি এখানে থাকো, আমি যাচ্ছি। বলে কাব্য রাগে চলে গেল। মেঘা শাওয়ার নিয়ে বের হতে ডাক্তার শেখের ফোন। মেঘা অনেক ভয়ে ফোনটা রিসিভ করল। হ্যালো ডাক্তার, বলুন। মিসেস চৌধুরী, আমরা মিস্টার কাব্য চৌধুরী সব রিপোর্ট চেক করলাম, যা বুঝলাম তাতে মনে হয় আগের কিছুই ওনার মনে নাও আসতে পারে। দেখুন, কাব্য এখন মাঝ বরাবর আছে, তার জীবনের কিছুই সময় সে ভুলে গেছে, তাই এখন সেই সময়গুলো মনে না আসার সম্ভাবনা বেশি। আপনি নিজের মনকে তৈরি করুন, সব কিছুই তো আর আমাদের হাতে নেই। ফোনটা রেখে মেঘা অনমনা বেলকানিতে গিয়ে দাঁড়াল। কিছুই সময় ভেবে হাসল মেঘা। এই কিছুই সময়টা যে কত গুরুত্ব বহন করব তার জীবনে, সেটা কে বুঝবে? যখন সে কাব্যকে ভালোবাসতে শুরু করেছে, বুঝতে শুরু করেছে, তখন কাব্যকে দূরে নিয়ে গেল তার নিয়তি। কেন নিয়ে গেল? যখন দিবে না তখন কেন নিয়ে গেল? আমি কিভাবে নিজেকে বুঝাবো? আচ্ছা, কাব্যর অনুভূতিগুলো কি চেতজন হয়ে যাবে? আমার প্রতি কি কোনো অনুভূতি কাজ করবে না ওর? মেঘা ফ্লোরে হাঁটু গেড়ে বসে মুখ চেপে কান্না করছে। নিজের কাঁধে কারো হাতের স্পর্শ পেয়ে ঘুরে তাকাতে দেখল কাব্য তার পিছে দাঁড়িয়ে আছে। মেঘা উঠে দাঁড়াল। মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, চোখ থেকে টুপটাপ পানি পড়ছে। কাব্য অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থেকে বলল, এভাবে কান্না করছো কেন? না, কিছুই না। তোমার মন খারাপ? মেঘা মাথা নেড়ে হ্যাঁসূচক ওর দিল। ঠিক আছে, আজ বিকালে আমি এক জায়গায় যাব, তুমি যাবা আমার সাথে? মেঘা হা করে কাব্যর দিকে তাকাল। কি হলো, তুমি আমার দিকে এভাবে তাকিয়ে আছো কেন? হ্যাঁ কি না? হ্যাঁ হ্যাঁ।
ওকে এখন প্লিজ আমার রুমটা ছেড়ে দিন, আমায় একটু একা ছাড়ুন। মেঘা আর কথা না বাড়িয়ে চলে গেল। মিশুকে বাসায় নিয়ে আসা হয়েছে এই দুপুরের দিকে। নতুন বেবিদের জন্য সব ব্যবস্থা মেঘা আর আয়েশা বেগম আগে থেকে করে রেখেছিল। নতুন বেবিকে নিয়ে এতক্ষণ ব্যস্ত ছিল মেঘা। বেবিকে ঘুম পাড়িয়ে নিচে নামল। কাব্য এসে বলল, হেই চলো। কাব্যর কথায় আয়েশা বেগম অবাক হয়ে বলল, মেঘাকে কোথায় নিয়ে যাবি? আরে খালামনি, আমি একটু বের হব, তাই ভাবছি এই মেয়েটাকেও নিয়ে যাই। আমার কাছে এত টাইম নেই, আমি যাই খালামনি। মেঘা কাব্যর পিছুই পিছুই চলল। কাব্য মেঘাকে নাইট ক্লাবে নিয়ে আসল। মেঘার নাইট ক্লাবে ঢুকে গা গুলিয়ে আসছে। কি বিশ্রী ডান্স করছে ছেলে মেয়ে সবাই, আবার সবার হাতে মদের গ্লাস। উফফে, কোথায় আসলাম আমি। কাব্য মেঘাকে নিয়ে এক জায়গায় বসল। মেঘার দিকে তাকিয়ে বলল, হেই ভটকা ওর ভিস্কি কোনটা নিবা? না না না, আমি শুধু সোডা পানি নিব। হোয়াট? না, তোমায় ড্রিঙ্ক নিতে হবে। না, আমি এইসব খাই না প্লিজ। ওকে, তুমি তাহলে বিলটা পেমেন্ট করবা। কিন্তু আমি তো টাকা আনিনি। সেটা তোমার ব্যাপার, ড্রিঙ্ক ও পেমেন্ট। এখানে আমি কিছুই বলতে যাবে তখন দুইটা মেয়ে এসে কাব্যর পাশে বসল। কাব্য ও মজা করে সেই গল্প জুড়ে দিল মেয়েগুলোর সাথে। মেঘার মেজাজ এখন খারাপ হচ্ছে। হুট করে একটা ছেলে এসে কাব্যর সাথে হাত মিলালো, তারপর মেঘার পাশে বসে কাব্যর সাথে কথা বলতে লাগল। ছেলেটি বরাবর মেঘার গা ঘেঁষে বসতে লাগল, মনে হয় সে পারলে মেঘার কোলে চড়ে বসে যাবে। মেঘা ধীরে ধীরে সরে যেতে লাগল, লোকটি ক্রমাগত মেঘার কাছে আসতে লাগল। কাব্য একবার দেখে হাত দিয়ে ইশারা করল, লোকটি দূরে সরে আসল। কাব্য বলল, তোমরা এখন যাও। সবাই চলে গেল। তো বলো কোনটা করবা তুমি? মেঘা রাগ করে উঠে দাঁড়ালো, ওয়েটার বলে ডাকল। একজন চিকনা করে ছেলে এসে বলল, বলুন ম্যাম। যান, ভিস্কি নিয়ে আসুন। ওয়েটার দৌড়ে গিয়ে ভিস্কি নিয়ে আসলো, দূরত্ব গতিতে কাজ করছে, মনে হয় সে রোবট। মেঘা নিজের গ্লাসে ভিস্কি ঢালল আর কাব্য গ্লাসে ঢালল। নিজের গ্লাসটা কমপ্লিট করে ফেলল এক নিঃশ্বাসে। কাব্যর দিকে তাকিয়ে বলল, আপনি খাচ্ছেন না কেন, খান। কাব্য বাধ্য হয়ে খেয়ে নিল। মেঘা আবার এক গ্লাস ঢালল, নিজে ফিনিশ করল, আর কাব্য আর এক গ্লাস খেয়ে সেন্সলেসের মতো অবস্থা করতে লাগল। মেঘা কাব্যর দিকে তাকিয়ে বলল, উঠুন, ফুটবল ড্রিঙ্কার বিল পেমেন্ট করুন। কাব্যের হাত ঘাড়ে নিয়ে মেঘা টলমল করে হেঁটে কাব্যকে নিয়ে বাসায় আসল। রুমে এসে কাব্যকে বিছানায় শুয়ে দিতে মেঘার উপর কাব্য পড়ল। মেঘারকে আরও কাছে টেনে নিয়ে কাব্য মেঘার ঘাড়ে মুখ ডুবাল। আস্তে আস্তে মেঘার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। এক নেশায় মেতে উঠল। সেই নেশা প্রেমের নেশা। আজ কাব্যর ছোঁয়া মেঘা পূর্ণতা পেল। স্বামী স্ত্রী এর মধ্যে এক বৈধ সম্পর্কে আবদ্ধ হল দুইজনে। চোখ খুলে কাব্য মেঘাকে নিজের বুকের মধ্যে পেল। কাব্য এক হাত মেঘার কোমর জড়িয়ে ধরে আছে। চোখ খুলে দেখতে এক ঝটকায় সরিয়ে ফেলল মেঘাকে, নিজের বুক থেকে সরিয়ে বিছানা থেকে নেমে ফ্লোরে বসে মাথা চেপে ধরল আর কাল রাতের কথা মনে করতে থাকল, কিন্তু কিছুই মনে আসছে না, সব ঝাপসা ঝাপসা মনে হচ্ছে তার কাছে। কিন্তু নিজেকে এই অবস্থা আর মেঘার অবস্থা দেখে বেশ বোঝা যাচ্ছে কাল রাতে ওদের মধ্যে কি হয়েছে। কাব্য কিছুই ভাবতে পারছে না, নিজেকে নিজের দোষী বলে বোধ হচ্ছে। কিভাবে একটা মেয়ের সাথে সে এমন করতে পারে? এটা তো তার প্রথম ড্রিঙ্ক না যে সে এত বেসামাল বেপরোয়া হয়ে উঠেছে। এখন সে কি করবে? তার কি করার আছে?
মেয়েটা এখন তার সাথে কিছুই করবে না তো? তাকে কি ছেড়ে দিবে? কাব্য একমনে সব ভেবে চলেছে, তার চোখ মুখে চিন্তার ছায়া। ভাবলেশহীন ভাবনা ভাবতে ভাবতে মেঘার দিকে চোখ পড়তে দেখল মেঘা শান্তির ঘুম ঘুমাচ্ছে। কাব্য এখন বিরক্ত রেখায় ফুটে উঠে ভাবছে, কি মেয়ে আমার সাথে এত কিছুই করে, এখন কিভাবে শান্তির ঘুম ঘুমাচ্ছে? না, এভাবে মেয়েটাকে দোষ দেওয়া আমার ঠিক হচ্ছে না। মেয়েটা তো আমার জন্য প্রথম ড্রিঙ্ক করেছিল, তাই হয়তো আমার চেয়ে তার নেশা না কাটাই স্বাভাবিক। সব দোষ তোর কাব্য, তোর। কাব্য মুখ ফুলিয়ে কান্নার ভান ধরে বসে রইল। মেঘার ঘুম ভাঙ্গতে কাব্যকে নিচে বসে থাকতে দেখে ঘাবড়ে গিয়ে ভাবতে শুরু করে দিল, উনি তো আমার আর ওনার সম্পর্কটা ভুলে গেছে, তাই এই বৈধ সম্পর্কটাকে অবৈধ ভাবচ্ছে। এক দীর্ঘ নিঃশ্বাস চেপে ধরল মেঘাকে। সেটা ছেড়ে মেঘা ভেবে নিল সে কাব্যকে সব বলবে, আগের মতো কোনো কিছুই মনের মধ্যে চেপে রাখবে না। মেঘা উঠে দাঁড়ালো, এক রাশ সাহস নিয়ে এগিয়ে গেল কাব্যর দিকে। কাব্য সামনে গিয়ে হাঁটু গেড়ে বসে কাব্যর দিকে শান্ত চোখে তাকাল। মেঘা কিছুই বলতে যাবে তার আগে কাব্য ফট করে মেঘার হাত ধরে ফেলল আর জানি মেঘার মুখের বুলি কেড়ে নিয়ে বলতে লাগল, আমায় প্লিজ ক্ষমা করে দেও। আপনি প্লিজ ক্ষমা চাইবেন না, আপনি আমার কথাটা। মেঘাকে থামিয়ে দিয়ে কাব্য বলল, দেখো আমি যা করেছি আমি ভুলে করেছি, আর দেখো আমার তোমার প্রতি কোনো ফিলিংস নেই, নেশাঘরে সব জাস্ট হয়ে গেছে। আমি একজনকে ভালোবাসি, আমি শুধু তাকে ছাড়া অন্য কাউকে নিজের জীবনে ভাবতে পারি না। তোমার প্রতি আমি একটা অন্যায় করে ফেলেছি। এবার কাব্য মেঘাকে থামিয়ে দিয়ে বলল, আপনি কাউকে ভালোবাসেন? হুম। অনেকটা ভয় পেয়ে বলল, কাকে বাসেন? প্রিয়তা। আমতা আমতা করে বলল, কি? বলে মেঘা এক হাত দিয়ে ভর করে ফ্লোরে পা ফেলে বসে পড়ল। কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আচ্ছা, আমি নিজে আপনার সাথে প্রিয়তার বিয়ে দিব, তাও আজ। কি, এই সত্যি বলছো তো? মানে আমার বিশ্বাস হচ্ছে না। কাব্য উঠে রীতিমতো লাফালাফি করছে। মেঘা কাব্য এর দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, হুম। মেঘা আর কিছুই না বলে ওয়াশরুমের দিকে পা বাড়াল। শাওয়ারের নিচে মেঘা দাঁড়িয়ে আছে, পানিগুলো জোর ধাক্কায় গড়িয়ে গড়িয়ে পড়ছে। কিন্তু আজ মেঘার চোখ থেকে কোনো পানি পড়ছে না। আজ মেঘার সবকিছুই যে শেষ হয়ে গেছে, যেটুকু বিশ্বাস আর ভালোবাসা ছিল তাও শেষ হতে চলেছে। আর কোনো কিছুই মেঘা আশা করে না, কোনো কিছুই না। যখন আশা নেই তখন হারাবার ভয়ও নেই। 30 মিনিট ধরে সবাই লিভিং রুমে গোল হয়ে বসে আছে। কারো মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। আয়েশা বেগম নিজের কোলে থাকা মিশুর মেয়েকে ঘুম পাড়াতে ব্যস্ততা দেখাচ্ছেন। মিশু গাল ফুলিয়ে বসে আছে। একমাত্র কবির নীরবতার বাঁধ ভেঙ্গে বলল, দেখ মেঘা, তুই যা বলছিস তা বুঝলাম, কিন্তু তোর নিজের জীবনের কথাটাকে ভাববে সেটা আমায় বুঝা। ভাই, আমি তোমায় ভাই কেন ডাকি জানো? এমনি বলিস হয়তো। না, কাব্য তোমায় ভাই বলে এই জন্য। আচ্ছা, এটার সাথে তোর কথার কি সম্পর্ক? ভাই, কাব্য আমাকে ভালোবেসে কি পেয়েছো বলতে পারো? আমার কাছ থেকে একরাশ ঘৃণা আর এত মানুষের ধোঁকা, এত কিছুর পর যখন ও সব ভুলে গিয়ে একটা নতুন জীবন পেয়েছে, এই জীবনে সে যখন অন্য কাউকে নিয়ে সুখে থাকতে চায়, অন্য কারো সাথে তার জীবনটা সুন্দর স্বাভাবিক থাকে, এটা আমার বড় পাওয়া। এর থেকে বেশি কিছুই আমার চাই না। মেঘা, তুই নিজেকে দোষ দিচ্ছিস কেন? তুই তো ইচ্ছা করে এইসব করিসনি, সব হয়েছে ভাগ্য ছিল তাই। এটা ধরে নেও না ভাই, ভাগ্য ছিল তাই। কবির মেঘার দিকে তাকিয়ে হাফ ছেড়ে বসে পড়ল। সে আর মেঘাকে বুঝাতে পারবে না এমনটা বোঝা যাচ্ছে তাকে দেখে। কিন্তু আপু, তুই কোথায় যাবি? মিশু, আমি এখন বর্তমানে একটা অনাথ আশ্রমে যাব,
যেটা হয়তো আমার আসল ঠিকানা। আপু, তুই আমার মেয়েকে ছাড়া থাকতে পারবি? পারবো না বলেও পারতে যে আমায় হবে। অন্য কিছুই কি তুই? না মিশু, এটাই হবে। আয়েশ বেগম অনেকক্ষণ চুপ থেকে বলল, কাব্যর এই ভালোবাসা মেঘা প্রতি ছিল আর এখন মেঘার ভালোবাসাটা কাব্যর প্রতি। তোমাদের ভালোবাসা শুধু দিয়ে গেছে, আদৌ কিছুই পেয়ে ওঠা হয়নি। হয়তো বিধাতা তোমাদের মিল লিখে রাখেননি, আবার লিখে রেখেছেন অন্যভাবে। আয়েশা বেগম আর কথা বাড়ালেন না, তিনি সিঁড়ি বেয়ে উপরে উঠে গেলেন। খুব অল্প সময়ে মেঘা প্রায় মোটামুটি সব ব্যবস্থা করে ফেলেছে। 10-12 জন বন্ধুবান্ধবকে খবর দিয়েও ফেলেছে এর মধ্যে এসে পড়বে বলে। কাজী সাহেবকে ডাকতে পাঠিয়ে দিয়েছে। প্রিয়তা নাকি পার্লার থেকে সেজে তবে আসবে। এটা ভেবে ভেবে নিজের রুমে অস্থিরতার পায়চারি করছে কাব্য। এর কোনো মানে হয় বলো? সাধারণ একটা বিয়ে হচ্ছে, এত সাজসজ্জা এর বাকি আছে? নিজের পাঞ্জাবির হাতা ফ্ল্যাট করতে কাটতে কাব্য মেঘাকে বলল, কিছুই বলছে না যে? আজ মেঘা চুপচাপ দাঁড়িয়ে কাব্যকে দেখছে, প্রাণ ভরে দেখছে। কাব্যকে সবুজ রঙের সুতি সুতার পাঞ্জাবিটায় বড্ড মানিয়েছে, তার গাঢ় ফর্সা গায়ের রংটা আরও গাঢ় লাগছে। সাথে ডার্ক গোলাপি ঠোঁটগুলোর অস্থিরতার কাপাকাপি বড্ড মন কাটাছে মেঘার। কাব্যর 2-3 ডাকে মেঘা ভাবনাচিন্তা ফেলে বলল, হুম। কি হুম? আমি এত কথা বলে যাচ্ছি, তার রিপ্লাই হিসাবে শুধু হুম বলছো তুমি? মেঘা এবার কাব্যদিকে তাকিয়ে বলল, ভালোবাসা কি অদ্ভুত না? যে কোনো সময় যে কারো সাথে হয়ে যেতে পারে। আর ভালোবাসার জন্য মেডনেস কাজগুলো করা সম্ভব হয়ে ওঠে না, তাই না? মেঘার কথার মধ্য জানি কেউ জোর করে ঢুকে পড়ল আর বলল, নিচে বউ কাজী সবাই এসে গেছে, নিচে আসো বলেই নিজের ব্যস্ততার সুরে কোথায় মিলিয়ে গেল সে জানে। মেঘা ধিমি ধিমি পায়ে হেঁটে কাব্যর কাছে গেল। তার হাত ধরে নিয়ে যাচ্ছে। মেঘা যেতে যেতে বলল, ভালোবাসাটা হচ্ছে হৃদয়ের বন্ধন, আপনার যে ছোট হৃৎপিণ্ডটা আছে না, সেটার ধকপকানি যখন শুনতে পাবেন, অনুভব করতে পারবেন, ঠিক তখনই নিজের ভালোবাসাটাকে অনুভব করতে পারবেন। যখন সে আপনার কাছে থাকবে তখন ধকধক শব্দ আপনার কান অবধি ভেসে চলে আসবে। এত শব্দ শুধু জানান দিবে, এসে সে প্রিয়, এসে সে। কাব্য থমকে দাঁড়াল। মেঘা মুচকি হাসছে। মেঘা কাব্যর হাত ধরে প্রিয়তার পাশে বসিয়ে দিল। এক স্বস্তির নিঃশ্বাস ফেলো, বলল, নিজের সব দায়িত্ব থেকে আমি মুক্তি পেলাম, আজ হয়তো ভালোবাসার আরেক অধ্যায় শুরু হবে। মেঘা কথা বাড়াল না। কাব্য যে তার দিকে তাকিয়ে আছে সেদিকে খেয়ালও করল না। সে চলল তার নিজের ঠিকানায়, পিছুই ঘুরে সে দেখছে না, আর দেখার সময় তার নেই। পিছুই সে ঘুরবে না। মেঘার কানে ভেসে আসলো, বলুন কবুল। মেঘা আর কিছুই শুনতে চায় না, তাই জোর পায়ে হেঁটে বাহিরে চলে আসলো। সে হেঁটে চলেছে, তার শাড়ির আঁচল যে রাস্তায় ছড়েছে বয়ে যাচ্ছে, তার দিকে তার কোনো খেয়াল বোধহয় আর তার নেই। রাস্তার মানুষজন কোনো কিছুই তার চোখ পড়ছে না, তার রাস্তা মনে হয় সোজা পথ বয়ে যাচ্ছে তো যাচ্ছে। পিছন থেকে এক গাড়ি যে তাকে ধাক্কা দেওয়ার উদ্দেশ্য ছুটে আসছে, তাও সে খেয়াল করছে না। ঠিক গাড়ির একটু পাশ কাটিয়ে কেউ একজন মেঘাকে টেনে নিজের বুকের মধ্য নিয়ে এসে ফেলল। মেঘা রেগে গিয়ে তাকে নিজের কাছ থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্য ধাক্কা মারতে লোকটি একটু দূরে সরে গিয়ে দাঁড়াল। মেঘা তার দিকে তাকিয়ে অবাক হয়ে বলল, আপনি এখানে? মেঘা, আমায় ছেড়ে প্লিজ যেও না, প্লিজ। আপনার তো প্রিয়তা আছে। মুখ ফুলিয়ে বলছে। কিসের প্রিয়তা? ও শুধু আমার বান্ধবী। এই 1 মাসে যখন আমার সবাইকে চিনতে বড্ড কষ্ট হচ্ছিল, তখন ও আমাকে এসে প্রপোজ করে, আমি তাতে হ্যাঁ করে দেই। আর এই জন্য আপনি ওকে বিয়ে করতে যাচ্ছিলেন? হুম।
আমি মরীচিকার পিছে ছুটেছিলাম যে তাই আমার অনুভূতিগুলোকে বুঝতে পারিনি। আমি কি করব বলো? হসপিটালের বেডে শুয়ে আমার কিছুই মনে আসছিল না আমি কিভাবে সেখানে এসেছি, কেন এসেছিলাম, কি হয়েছিল আমার সাথে। আমার কিছুই মনে আসছিল না, কিছুই না। তখন আমার জীবনটা ছিল সম্পূর্ণ নতুন, যেখানে কিছুই লেখা পৃষ্ঠার মাঝে মুছে গেছে, কিছুই আর রয়ে গেছে ফাঁকা পৃষ্ঠা। কিন্তু যখন পর্যন্ত তুমি আমার কাছে ছিলে তখন পর্যন্ত আমি ভালো ছিলাম, কিন্তু যখন তুমি আমার কাছ থেকে দূরে যাচ্ছিলে তখন খুব কষ্ট হচ্ছিল, আমার নিঃশ্বাস আটকে আসছিল, মনে হচ্ছিল আমার জানটা বের হয়ে যাচ্ছে। আমি জোরে জোরে নিঃশ্বাস নেওয়ার জন্য ছোটফোট করছিলাম, তখন শুধু তোমার মুখটা ভেসে উঠেছে আমার চোখের সামনে, শুধু তোমার। আর দেরি করতে চাই না, সময়ের প্রতিটা সেকেন্ডের মূল্য দিয়ে বলছি, আই লাভ ইউ। মেঘা কাব্যকে জড়িয়ে ধরে বলল, আই লাভ ইউ টু। আমি আপনাকে ছাড়া নিজের অস্তিত্বকে কল্পনা করতে পারি না। আমার নিঃশ্বাস প্রশ্বাস জুড়ে শুধু কাব্য আর কাব্য। কাব্য আরো শক্ত করে ধরল মেঘাকে আর বলল, ভালোবাসা ঠিক তার সঠিক মানুষটাকে খুঁজে নেয়, তাই না মেঘ? মেঘ নামটা শুনে চমকে উঠল মেঘা আর কাব্যর বুক থেকে মাথা তুলে বলল, আপনি আমায় মেঘ ডাকছেন? আপনার কি? না, আমার কিছুই মনে আসেনি মেঘ, আমার শুধু অনুভূতিগুলো জেগে উঠছে আর তারা আমার মস্তিষ্ক হৃদয় স্পন্দনে জোর শব্দেন্দ্রিয় করে বলছে, তুই আমার, তুই আমার। মেঘা কাব্য থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে বলল, আমি যে আপনার বউ, এটা আপনার মনে পড়বে না কোনো দিন? কি, তুমি আমার বউ? হুম। তুমি মিসেস মেঘা কাব্য চৌধুরী? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আফসোস একটা সারা জীবন এটা আপনার মনে আসবে কি না সন্দেহ। আচ্ছা, আমার কি বিয়ে বয়স হয়েছে? আমাদের কি বাল্য বিবাহ হয়েছিল নাকি? কোমরে হাত রেখে বলল, কি বলবেন আপনি? চোখ রাঙিয়ে বলল, আচ্ছা মানলাম, রাগ হতে হবে না, একটা কথা বলবো। ঠোঁটটা কামড়ে ধরে আছে। হুম বলুন, কি বলবনে? ভ্রু কুচক্রে। এ নিয়ে আমাদের কততম বাসর হল? মেঘা লজ্জায় রক্তিম লাল হয়ে উঠল, কাব্যর দিক থেকে মুখ ঘুরিয়ে বলল, জানি না জানি না জানি না। মেঘা দৌড়ে পালানোর চেষ্টা করছে আর কাব্য তার পিছুই পিছুই আসছে। সমাপ্তি।